আসসালামু আলাইকুম সবাইকে। আবারও একবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে যোগদান করলাম। আমি তোমাদের ভাইয়া, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ 47তম ব্যাচ। তো তোমরা আজকের হেডিংটা দেখেই বুঝতে পারতেছো যে আমি কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ইয়েস, আজকে আমরা অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এবং অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনার পূর্বে আমরা ওই অধ্যায়ে এইটা এমএটি অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এই অধ্যায় থেকে বিগত বছর কতগুলো প্রশ্ন এসেছে বা না এসেছে সেইগুলো নিয়ে আলোচনা করব, এবং তারপর এর গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তো চলো আমরা ভিডিওতে চলে যাচ্ছি। তো আমরা যদি একটাবার বিগত 20 বছরে এমএটিতে টপিক ওয়াইজ কতগুলো প্রশ্ন এসেছে সেটা দেখি, তাহলে দেখবো সব থেকে বেশি প্রশ্ন এসেছে কার্বোহাইড্রেট থেকে। কার্বোহাইড্রেট থেকে কয়টা প্রশ্ন আসছে? 9টা প্রশ্ন। তারপর প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড থেকে আসছে 4টা প্রশ্ন, লিপিড থেকে আসছে 3টা, এবং এনজাইম থেকে 6টা। অর্থাৎ বিগত 20 বছর যদি তুমি চিন্তা করো তাহলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ টপিকটা কোনটা? কার্বোহাইড্রেট। এবং এরপর বাকিগুলো রয়েছে। এবং যদি তুমি এইদিকে বিগত 11 বছর কোষ রসায়ন থেকে কতগুলো প্রশ্ন এমএটিতে এসেছে সেই প্রশ্নের সংখ্যাটা দেখতে চাও, তাহলে দেখবা 2010-এ 4টি, 2011-তে 2টি, 2012-তে 1টি, 13-তে 2টি, 14-তে 3টি, আবার 15-তে 2টি, এবং 16 থেকে 19 পর্যন্ত 1টি করে 2020। আমাদের ইমিডিয়েট সিনিয়র যারা পরীক্ষা দিয়েছে তাদেরও কিন্তু 2টা প্রশ্ন এসেছে। অর্থাৎ বিগত 11 বছরই কিন্তু 20টি প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে। প্রতি বছরই একটা না একটা প্রশ্ন এই অধ্যায় থেকে থাকে। এই জন্য এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়ের একটা। তুমি যদি বোটানির কথা চিন্তা করো, বোটানিতে টোটাল 12টা অধ্যায়ের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় 1, 3, 4 এবং 9। এই 4টা অধ্যায় থেকে স্বভাবত কোনো প্রশ্ন বাদ যায় না। বোটানিতে যদি প্রশ্ন করা হয় এই 4টা অধ্যায় সবসময় কী রাখা হয়? অপশনে রাখা হয়। সো তোমাদের এই অধ্যায় বাদ দেওয়ার কোনো স্কোপ নেই। তোমাকে এই অধ্যায় ভালো করে পড়ে মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিতে হবে। তো চলো আমরা এখন চলে যাচ্ছি এই গুরুত্বপূর্ণ টপিকস কী কী, এবং কী কী টপিকস অবশ্যই আমাদেরকে ভালো করে পড়তে হবে। এবং এখানে আমরা 3 ক্যাটাগরিতে টপিকসগুলোকে ভাগ করব। উপরে আমরা লিখে রাখছি। এক ধরনের টপিকস থাকবে হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা রেড মার্কার দিয়ে অর্থাৎ লাল কালিতে লিখব, এবং তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোকে আমরা মাঝারি গুরুত্বপূর্ণ হিসেবে ব্লু কালি বা নীল কালি দিয়ে লিখব, এবং সবথেকে কম গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো 1 স্টার হিসেবে আমরা কালো কালি দিয়ে লিখবো। বাট ওইটা গুরুত্বপূর্ণ, একদম যে তুমি না পড়বা এরকম না, তোমাকে পড়তে হবে, কিন্তু এটা এত বেশি জোর দিয়ে পড়বা না যেগুলো এই লাল এবং নীল কালি দিয়ে লেখাগুলো পড়বা। ঠিক আছে? তো লাল এবং নীল কালিগুলো যেগুলো লেখা থাকবে এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা, আর কালো কালি দিয়ে যেগুলো লেখা থাকবে এগুলো একটু কম গুরুত্ব দিয়ে পড়লেও সমস্যা নেই, বাট পড়ে রাখতে হবে। কেননা ওইগুলো থেকে প্রশ্ন আসলে তারপর তোমার কাছে মনে হতে পারে যে ভাই তো এটা বলছিল পড়তে হবে না, তখন তোমার কাছে এটা কষ্ট লাগতে পারে। ওইখান থেকে আসার সম্ভাবনা আছে বাট কম। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ টপিক কী কী আছে এই অধ্যায়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কার্বোহাইড্রেট এবং লিপিডের গুরুত্বপূর্ণ টপিকসগুলো কিন্তু দুই পাশে লিখে রাখছি আমরা 3 ক্যাটাগরিতে ভাগ করে। এটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা রেড মার্কসে লিখে রাখছি। তারপর হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ বাট তোমাকে অবশ্যই পড়তে হবে, সেগুলো হচ্ছে কি ব্লু মার্কে, এবং যেগুলো সবথেকে কম গুরুত্বপূর্ণ বাট তোমাকে পড়তে হবে সেগুলো কি আমরা ব্ল্যাক কালারে লিখে রাখছি। সো চলো আমরা দেখে নিই এগুলো থেকে তোমরা আরও কী কী পড়বা, আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি এখানে। দেখো, কার্বোহাইড্রেটের প্রথমে লেখা আছে যে কি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অ্যালিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইডের উদাহরণ। কোনটা মনোস্যাকারাইডের উদাহরণ, কোনটা ডাইস্যাকারাইড, কোনটা পলিস্যাকারাইড এবং কোনটা অ্যালিগোস্যাকারাইডের উদাহরণ সেগুলো তোমরা পড়বা। একই সাথে মনোস্যাকারাইডের মধ্যে কার্বন সংখ্যার ভিত্তিতে কোনটা কত কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড সেটা তোমাকে পড়ে রাখতে হবে। একই সাথে অলিগোস্যাকারাইডের মধ্যে কোন কোন মনোস্যাকারাইড মিলে সেটা গঠিত হয়েছে বা কয়টা করে মিলে গঠিত হয়েছে সেটা তোমাকে এখানে মুখস্থ রাখতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই বছরের জন্য। দ্বিতীয় হচ্ছে গ্লুকোজের ব্যবহার। তোমরা জানো স্যার ম্যামদের সবথেকে বেশি ফেভারিট কোয়েশ্চেন হচ্ছে যেটা তোমাদের দেহের সাথে বেশি রিলেটেড, লাইক তোমাদের দেহে রক্তের সাথে সম্পর্কিত বা তোমাদের দেহের কোনো অঙ্গের সাথে সম্পর্কিত। তো গ্লুকোজটা কিন্তু দেহের রক্তের সাথে সম্পর্কিত। সো গ্লুকোজের ব্যবহার সেটা তোমাকে ভালো করে বলে রাখতে হবে।
ঠিক আছে, এটা কিন্তু 2018 সালের প্রশ্ন এসেছে এখান থেকে। তারপর হচ্ছে সেলুলোজের ব্যবহার। সেলুলোজের ব্যবহার কিন্তু একটু গ্রস, সেখানে অনেক বড় বড় কিছু তথ্য লেখা আছে এবং ওইখানেও কিন্তু তোমাদের কি লাগতে পারে, পেচও লাগতে, ওইটা নিয়ে একটা মারপেচ আসবে সামনে। এবং একই সাথে আমরা কিন্তু এটা শর্ট ট্রিক্স দিয়ে দিছি যে কীভাবে তোমরা সেলুলোজের ব্যবহারটা সহজে মুখস্থ রাখবে। সো এখান থেকে তোমরা পড়ে নিবা। একই সাথে হচ্ছে গ্লাইকোজেনের ধর্ম। গ্লাইকোজেনের ধর্মটা কিন্তু এই যে দেখো স্টার্চের ধর্ম থেকে একটু বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য এটা কি একটু বেশি গুরুত্ব দিয়ে তোমাদেরকে পড়তে হবে। তারপর দেখো 5 নাম্বারে আছে আপেক্ষিক মিষ্টতা। আপেক্ষিক মিষ্টতা বিভিন্ন সুগারেরটা দেওয়া আছে, তোমরা ওইখান থেকে পড়ে নিবা, তোমাদের বইয়ের মধ্যে আছে। তারপর দ্রবণীয়তা, কোনটা পানিতে দ্রবণীয় কোনটা পানিতে দ্রবণীয় নয়, সেগুলো তোমরা এখান থেকে পড়ে নিবা। একই সাথে এই যে নিচে আরেকটা জিনিস আছে যে সুগার এবং নন সুগারের উদাহরণ। এখানে কিন্তু কোনটা রিডিউসিং সুগারের উদাহরণ, কোনটা নন রিডিউসিং সুগারের উদাহরণ এবং কোনটা নন সুগারের উদাহরণ সেটা পড়ে নিবা। তোমরা প্যাচটা লাগাবা কোথায়, নন রিডিউসিং সুগার এবং নন সুগার। নন সুগার কিন্তু সুগার না, আর নন রিডিউসিং যেটা সেটা কিন্তু সুগার বাট নন রিডিউসিং, যেটা কি বিজারণ ক্ষমতা নাই। তারপর কি রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজের পার্থক্য, এটা তোমাকে মাস্ট জানতে হবে। কারণ কি রাইবোজ থেকে আমরা আরএনএ এবং ডিঅক্সি রাইবোজ থেকে আমরা ডিএনএর গঠন পাবো। সো এই দুইটার মধ্যে পার্থক্য তোমাকে মাস্ট জেনে থাকতেই হবে। তারপর আমরা চলে যাব সুক্রোজের ব্যবহারে। সুক্রোজের ব্যবহার একই সাথে গ্লুকোজের ব্যবহারের এর মতোই, কিন্তু তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ। সো তোমাকে সুক্রোজের ব্যবহারটাও পড়ে রাখতে হবে। সেমভাবে স্টার্চের ধর্ম বলছিলাম, গ্লাইকোজেন ধর্ম থেকে একটু কম গুরুত্বপূর্ণ, সো এটাকে তোমাকে কি অবশ্যই পড়ে রাখতে হবে। তারপর বিভিন্ন পদার্থে সেলুলোজের পরিমাণ, কোন পদার্থে সেলুলোজের পরিমাণ কত পার্সেন্ট, এখানে তুলা, লিনেন, তারপর আরও কাঠ ইত্যাদি আছে, ওইগুলো তোমরা এখানে থেকে পড়ে নিবা। ঠিক আছে, একই সাথে কিন্তু আরও কিছু এক কথায় বা এক লাইনের তথ্য আছে, সেগুলো কিন্তু আমরা দাগানোর সময় তোমাদেরকে দাগায় দিব যে এগুলো পড়ে নিবা। এক লাইনের যেগুলো সেগুলো দিলে তোমাদের একদম পুরো দেখা যাচ্ছে যে বই এসে যাবে এই বোর্ডের মধ্যে। সো আমরা 1 লাইন 2 লাইন করে যেগুলো আছে সেগুলো না, একসাথে একাধিক তথ্য যেগুলো আছে সেগুলোকে আমরা একত্রিত করার চেষ্টা করছি এবং এখান থেকে কি তোমরা এগুলো পড়ে নিতে পারবা। তারপর দেখো সর্বশেষ আছে যেটা 1 স্টার, সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের কাজ। কার্বোহাইড্রেটের কাজের মধ্যে কিন্তু কিছু কিছু আছে যেগুলো তোমাদের শরীরের সাথে ডিরেক্ট রিলেটেড। লাইক তোমরা দেখো হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেটিং এজেন্ট, এটা কিন্তু দেওয়া আছে। তারপর কার্বোহাইড্রেট কী কী বিপাক করে সেটা দেওয়া আছে, কোন কোন চক্রে কাজ করে সেটা দেওয়া আছে। সো কার্বোহাইড্রেটের কাজ তোমাকে এখানে পড়ে রাখতে হবে। স্যার ম্যামরা যে কোনো বছর এটা দিয়ে দিতে পারে প্রশ্নের মধ্যে, স্যার ম্যামদের চোখের মধ্যে আছে, বাট ওয়েট করতেছে যে কোনো একটা বছর দিয়ে দিবে। ঠিক আছে, সো কার্বোহাইড্রেটের এই টপিকগুলো এই সিকোয়েন্স অনুযায়ী তোমরা পড়ে নিবা। এইগুলো সবার আগে মুখস্থ রাখবা ভালো করে, তারপর এগুলো মুখস্থ রাখবা, আর সর্বশেষ কার্বোহাইড্রেটের কাজ। ঠিক আছে, তো চলো আমরা লিপিডে চলে যাই। তো আমরা দেখতেছি যে লিপিডের মধ্যে সর্বপ্রথমেই আছে যে আণবিক গঠন অনুযায়ী লিপিডের প্রকারভেদ। তোমাকে এইটা মাথায় রাখতে হবে যে আণবিক গঠন অনুযায়ী লিপিড কত প্রকার। তোমরা জানো এক ধরনের লিপিড হচ্ছে যেটা হচ্ছে কি রাসায়নিক গঠন অনুযায়ী, তাই না, আর এটা হচ্ছে আণবিক গঠন অনুযায়ী। সো তোমাকে রাসায়নিক গঠন অনুযায়ী যে প্রকারভেদটা আছে সেটা কিন্তু অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষায় চলে আসছে, আর আণবিক গঠন অনুযায়ী সেটা কিন্তু একটু প্যাচের। দেখবা কিছু অংশ চলে আসছে সরল লিপিডের, কিছু অংশ চলে আসছে উৎপাদিত লিপিডের, কিছু অংশ চলে আসছে জটিল বা যৌগিক লিপিডের। তার মানে কি 3 ধরনের লিপিড মিলে কিন্তু আণবিক গঠন অনুযায়ী এই লিপিডটা গঠন হয়েছে। সো এইটা স্যার ম্যামদের এখন ফেভারিট কোয়েশ্চেন, এটা যে কোনো বছর তোমাদেরকে দিয়ে দিবে। সো এই বছর তোমাকে অবশ্যই কি এটা ক্লিয়ার রাখতে হবে যে কোনটা কোনটা আণবিক গঠনের মধ্যে পড়ে, কোনটা কোনটা পড়ে না। ঠিক আছে, তারপর দেখো বিভিন্ন লিপিডের কাজ, এই যে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড এবং লিপোপ্রোটিন, এগুলোর কাজ যদি পড়তে যাও সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফসফোলিপিডের কাজ। ফসফোলিপিডের মধ্যে দেখবা যে রক্ততঞ্চনে কিন্তু এটা সহায়তা করে, এছাড়াও আরও 5 ধরনের কাজ করে। এই সবগুলো তোমাকে কি অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর ফসফোলিপিড যেহেতু এটা রক্তের সাথে সম্পর্কিত সবথেকে বেশি, সো এইটাই কি স্যার ম্যামদের ফেভারিট কোয়েশ্চেনের মধ্যে থাকবে। তারপর দেখো এই যে দেখো রক্তের মধ্যে কিন্তু আরও 3টা জিনিস পাইলাম। এই যে লিপিড, তুমি যখন রক্তেটা পরিমাণ অনুমান করতে হয় তখন কিন্তু লিপিড প্রোফাইল করা হয় এবং এই অনুযায়ী কি তোমার দেহ সুস্থ নাকি অসুস্থ সেটা পরিমাপ করা হয়। সো লিপিড প্রোফাইল জানা জরুরি। লিপিড প্রোফাইলে 4 ধরনের লিপিড পাবা। রক্তের লিপিড সমূহের নাম এবং পরিমাণ, ওইখানে তুমি 4 ধরনের লিপিড পাবা। রক্তের লিপোপ্রোটিনের নাম, ওইখানে কি 4 ধরনের লিপোপ্রোটিন পাবা। বাট 4টা কিন্তু 4টার সাথে একদম হুবহু মিলবে না, কিছু কিছু মিলবে, কিছু কিছু মিলবে না। যেমন রক্তের লিপিডের নামগুলো যদি তুমি পড়তে যাও তাহলে দেখবা কী কী চলে আসছে। প্রথমে আসছে কি টোটাল কোলেস্টেরল, অর্থাৎ সর্বমোট কোলেস্টেরল যে পরিমাণ আছে। তারপর কি ট্রাইঅ্যাসাইল গ্লিসারল আসছে। তারপর ফসফোলিপিড, ফ্রি ফ্যাটি অ্যাসিড, তাই না। প্রথমে 2টা টি,
তারপরে দুইটা কি এফ বা ফ, তাই না? যেহেতু ফসফোলিপিড পি দিয়ে লেখা হয়, তো আমরা এফ না লিখে ফ বললাম, তাই না? তো প্রথমে দুইটা ট দিয়ে, পরে দুইটা ফ দিয়ে, অর্থাৎ রক্তে লিপিডের নামগুলো হবে কি দুইটা ট এবং দুইটা ফ দিয়ে, ট্রাইসাইক্লিসারল, তারপর কি টোটাল কোলেস্টেরল, ফ্রি ফ্যাটি অ্যাসিড, ফসফোলিপিড, তাই না? তারপর রক্তে যখন লিপোপ্রোটিন দেখতে যাবা, তখন তোমার জন্য এটা কিন্তু সব থেকে বেশি ইজি, কারণ কি তিনটার শেষেই দেখবা লাস্টে লিপোপ্রোটিন লেখা আছে, যেমন কি এইচডিএল হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, এলডিএল লো ডেন্সিটি লিপোপ্রোটিন, তারপর ভিএলডিএল ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, আর লাস্টে একটা নাম শুধু মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি কাইলোমাইক্রন। কাইলোমাইক্রনও কি লিপোপ্রোটিন, যেটা কি ব্লাডের মধ্যে থাকে, অর্থাৎ রক্তের মধ্যে থাকে। সো তোমাকে ব্লাডের যে 4টা লিপোপ্রোটিন আছে, 4টা লিপোপ্রোটিন এবং তার পরিমাণ মনে রাখতে হবে। এটা আমরা আমাদের ব্যাচের স্টুডেন্টদেরকে অলরেডি দিয়ে দেওয়ার জন্য আমাদের তথ্য হিসেবে রেখে দিছি, সেটা তোমাদেরকে মাস্টার বুকের মধ্যে দিয়ে দেওয়া হবে। এখন যদি তুমি লিপিড প্রোফাইলের কথা বলো, লিপিড প্রোফাইলের মধ্যে রক্তের লিপিড সমূহ থেকে যাবে দুইটা, লিপোপ্রোটিন থেকে যাবে দুইটা। কোন দুইটা যাবে? একটা যাবে এইচডিএল, একটা যাবে এলডিএল, অর্থাৎ লিপোপ্রোটিন থেকে যাবে দুইটা, আর রক্তের লিপিড যেই দুইটা টি দিয়েছিল, মানে কি ট্রাইসাইক্লিসারল এবং টোটাল কোলেস্টেরল, এই দুইটা এবং এইচডিএল এবং এলডিএল, এই 4টা মিলে লিপিড প্রোফাইল গঠিত হবে। তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা নিলে এই লিপিড প্রোফাইলে 4টা গঠিত হবে। সো তোমার জন্য মনে রাখা কিন্তু একটু প্যাচালো হইলেও এত বেশি কঠিন না, একটু মনোযোগ দিয়ে পড়লেই তোমরা বুঝে নিতে পারবা যে কোনটা কী হবে, ঠিক আছে? তারপর দেখো বিভিন্ন প্রকার স্টেরয়েডের বিস্তৃতি ও ব্যবহার। বিভিন্ন প্রকার স্টেরয়েডের বিস্তৃতি দ্বারা কী বোঝাচ্ছে? এটা কোন কোন উপাদানে বা কোন কোন শাকসবজিতে বা কোন কোন পদার্থের মধ্যে থাকে, তাই না? যেই যে পদার্থে থাকবে সেটাই কি ওর বিস্তৃতি, তাই কি না? আর এর ব্যবহার, যেমন কি এক ধরনের স্টেরয়েড আছে ডিজিটালিন, এটা হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। সো এটা হচ্ছে তার ব্যবহার। আর এই যে ডিজিটালিন, এইটা কিন্তু হৃদরোগ, তার মানে কি রোগের সাথে সম্পর্কিত। আমরা যেহেতু ডাক্তার হতে যাচ্ছি, তো আমাদেরকে রোগ সম্পর্কিত তথ্যই বেশি শিখতে হবে, রোগ সম্পর্কিত তথ্যই বেশি জানতে হবে, এই জন্য কি এগুলোই আসবে। এরপর এই যে স্টেরয়েডের বিস্তৃতি, আমরা যেহেতু খাচ্ছি, খাওয়ার সাথেই কি একটা রক্তের মধ্যে লিপিডের উপর নিচ সম্ভাবনা থাকে। সো এই যে স্টেরয়েডের বিস্তৃতিগুলো কি তোমাকে এই জন্য জানতে হবে, এবং স্টেরয়েডের বিস্তৃতি তোমরা হাফিজুর স্যারের বই থেকে পড়বা, সব থেকে বেশি কার্যকর, কারণ কি ওনার বইয়ে সম্পূর্ণ সুন্দরভাবে সাজানো আছে, এবং আমরা সেটা মাস্টার বুকে দিয়ে দিব, সেটা তোমরা ওইখান থেকে পড়ে নিবা। তারপর ভিটামিন সমূহের দেহে কাজ এবং অভাবে প্রতিক্রিয়া। তুমি দেখো তো ভিটামিন সমূহ দেহের মধ্যে বিভিন্ন কাজ করে, তাই না? ভিটামিন সমূহের কারণে মানুষের চোখের দৃষ্টিশক্তি ঠিকঠাক থাকে, তারপর ভিটামিন এর অভাবে, তারপর ভিটামিন বি, ভিটামিন সি, এইগুলো কি বিভিন্ন ধরনের কাজ করে। তোমাদের বইয়ের তৃতীয়তে কিন্তু এটা সুন্দরভাবে দেওয়া আছে। এবং যদি অভাবে দেখো, যেমন ভিটামিন এর কথাই বলি, রাতকানা, রাতকানাটা কিন্তু সবাই জানে, তাই না? কিন্তু ভিটামিন এর অভাবে কিন্তু ত্বক শুষ্ক হয়ে যায়, সেটা কিন্তু অনেকে মনে রাখে না, এবং স্যার ম্যামরা ওইটাই কী করে পরীক্ষার মধ্যে দিয়ে দেয়, এবং তোমাদের মধ্যে অনেকে ভুল করে। সো ত্বক শুষ্ক হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এর অভাবে। এইভাবে বিভিন্ন ভিটামিনের যে অভাব সম্পর্কিত যেই তথ্যগুলো দেওয়া থাকবে তোমাদের এই অধ্যায়ে, সেগুলো কি পড়ে রাখবা। তারপর দেখো 2 স্টারের মধ্যে কী কী আছে? চর্বি এবং তেলের মধ্যে পার্থক্য। চর্বি কেন তরল অবস্থায় থাকে, তারপরে কেন কঠিন অবস্থায় যায়, এর কারণটা অবশ্যই পড়ে নিবা। তরল এবং তেল কেন শুধু তরল অবস্থায় থাকে সেটাও পড়ে নিবা। চর্বি এবং তেলের উদাহরণগুলো পড়ে নিবা, ঠিক আছে? তারপর কোলেস্টেরলের একক, কোলেস্টেরলের মধ্যে দেখবা আইসোপ্রিন একক থাকে, সেই আইসোপ্রিন এককটা মুখস্থ রাখবা। তারপর তার গঠন, কত কার্বন, কত হাইড্রোজেন, কত অক্সিজেন দিয়ে গঠন হয় সেটা মনে রাখবা। কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত, সেটা অবশ্যই মুখস্থ রাখবা। তারপর এইচডিএল, এলডিএল, ভিএলডিএল, এই 3টা কোলেস্টেরল কতটুকু পরিমাণে থাকে সেটাও মুখস্থ রাখবা। প্রধান প্রধান লিপিডের ছক, তোমাদের বইয়ের মধ্যে প্রধান প্রধান যে লিপিডগুলো আছে সেটা নিয়ে একটা ছক দেওয়া আছে, সেটাও একটু পড়ে নিবা, কারণ কি এটাও কি এই গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে পড়ে যায়। আর এবং স্টেরয়েড সমূহের কাজ, এটা হচ্ছে সবথেকে কম গুরুত্বপূর্ণ, বাট তুমি অবশ্যই পড়ে রাখবা, কারণ স্যার ম্যামরা এখান থেকেও প্রশ্ন করে। অলরেডি কিন্তু ডেন্টাল একটা প্রশ্ন আসছে স্টেরয়েড থেকে, সো এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তোমরা স্টেরয়েড সমূহের এই কাজটা একটু কি রিডিং হইলেও যাতে অন্তত সর্বনিম্ন পরিমাণে যাতে তোমার মাথায় থাকে এইটুকু অন্তত পড়ে নিবা এগুলো, ঠিক আছে? আর কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই আগে পড়বা, তারপরে কম গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে মাঝারি গুরুত্বপূর্ণগুলো, তারপর হচ্ছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণগুলো পড়বা, ঠিক আছে?
আচ্ছা, তো এরপরের অংশে তোমরা দেখতে পাচ্ছ যে আমি প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিডের গুরুত্বপূর্ণ টপিকসগুলো এখানে লিখে রাখছি। তো আমরা একটু বিস্তারিত আলোচনা করি যে এখান থেকে আমরা কী কী পড়বো এবং কীভাবে পড়তে পারবো। তো প্রথমে আমরা দেখে নিই প্রোটিন অংশের মধ্যে। তো দেখো, প্রোটিনের মধ্যে আমরা প্রথমেই জানি কি প্রোটিনের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ যেটা, সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং ওইখানে যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রত্যেকটি সরল এবং যৌগিক প্রোটিনের উদাহরণ আমাদেরকে মাস্ট মনে রাখতে হবে। প্রত্যেকটা সরল প্রোটিনের মধ্যে কোনটা কিসের উদাহরণ সেটা অবশ্যই রাখতে হবে। অ্যালবুমিনের উদাহরণ কোনগুলো, গ্লোবুলিনের উদাহরণ কোনগুলো, তারপর প্রোটামিন, প্রোলামিন, গ্লুটেরিন, সবগুলোর উদাহরণ তোমরা কী করবা, পড়ে নিবা। এবং একসাথে যৌগ যেমন লিপোপ্রোটিন, তারপর ক্রোমোপ্রোটিন, এই সবগুলোর যে উদাহরণগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই পড়ে নিবা। কেননা এইগুলো স্যার ম্যামদের ফেভারিট কোয়েশন, এইগুলো থেকে স্যার ম্যামরা বেশি কোয়েশন করে থাকে। একই সাথে তোমরা দেখবা কার্যকরী প্রোটিন এবং গ্লোবিউলার প্রোটিন, তোমার দেহের মধ্যে সবথেকে বেশি কাজ করে কিন্তু এই দুই ধরনের প্রোটিন। সো এই দুই ধরনের প্রোটিন কিন্তু স্যার ম্যামদের চোখের মধ্যে ভাসে বেশি, নামে অল্প, সংখ্যায়ও অল্প, কিন্তু কাজ বেশি করে বিধায় এইটা কি স্যার ম্যামদের ফেভারিট কোয়েশনের মধ্যে থাকে। সো তোমাদেরকে এই কার্যকরী এবং গ্লোবিউলার প্রোটিনগুলো অবশ্যই মনে রাখতে হবে। এরপর প্রোটিনের পানিতে দ্রবণীয়তা, কোনটা পানিতে দ্রবণীয় কোনটা পানিতে দ্রবণীয় নয় সেটা তোমাকে জানতে হবে। একই সাথে কোনটা তাপে জমাট বাঁধে, এটা কিন্তু সহজ। পানিতে কোনটা থেকে তোমরা অবশ্যই জানো যে আমি সবসময় এটা তোমাদেরকে পড়ায় থাকি। 3 ধরনের সরল প্রোটিন পানিতে দ্রবণীয়, 2 ধরনের যৌগিক প্রোটিন পানিতে দ্রবণীয়, আমরা এইচ প্লেন দিয়ে মনে রাখতে পারি। এবং তাপে জমাট বাঁধে শুধুমাত্র সরল প্রোটিনের প্রথম 2টা, সেটা কি অ্যালবুমিন এবং গ্লোবিউলিন। ঠিক আছে না? সো এইগুলো নিয়ে আর কি কোনো টেনশন আছে আমাদের? আর কোনো টেনশন নেই। তারপর দেখো, গঠন অনুসারে প্রোটিনের প্রকারভেদ, প্রাইমারি, সেকেন্ডারি, কোয়াটারনারি এবং টারশিয়ারি, এই যে 4 ধরনের প্রোটিন, এটা কিন্তু হাজারি এবং নাকসারের বই থেকে পড়লে তোমাদের ভালো হবে বেশি, কারণ ওইখানে উদাহরণগুলো সুন্দরভাবে দেওয়া আছে। তোমাদের আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে কিন্তু এগুলো সুন্দরভাবে উদাহরণগুলো দেওয়া নেই। সো তোমরা যদি এগুলো হাজারি এবং নাকসারের বই থেকে পড়ো তাহলে বেশি ভালো হবে আমার মতে। তারপর জীবদেহে প্রোটিনের ভূমিকা, প্রোটিনের জীবদেহের ভূমিকার মধ্যে এই 4টা তোমরা প্যারা পাবা। এই 4টার মধ্যে 4টা করে লাইন পাবা গুরুত্বপূর্ণ। ওই 4টা লাইন তোমরা মনে রাখলে হয়ে যাবে। হরমোন সম্পর্কে একটা, ইন্টারফেরন সম্পর্কে একটা, অ্যান্টিবডি সম্পর্কে একটা, তারপর এন্ডোফিন এবং এফেক্টর সম্পর্কে একটা। এই 4-5টা মনে রাখলেই তোমাদের মোটামুটি প্রোটিন হয়ে যাবে। সো এখানে কোনো কালো কলম দিয়ে লিখি নেই, কারণ কি সবগুলোই তোমাকে অবশ্যই পড়তে হবে। এখানে এর অতিরিক্ত কিছু লিখি নাই যেগুলো তোমাকে বাদ দেওয়া যাবে। যেগুলো লিখছি মোটামুটি সবগুলো কি তোমাকে পড়ে রাখতে হবে। তারপর আমরা যদি অ্যামিনো অ্যাসিডের দিকে তাকাই, দেখো অ্যামিনো অ্যাসিডের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই অ্যামিনো অ্যাসিডের সংকেত লাগবে তোমার। কেননা কি আমি বলছিলাম এটা কিন্তু একটা প্রশ্নের মারপ্যাচ। তুমি দেখবা অ্যামিনো অ্যাসিডের সংকেত দেওয়া আছে, বিভিন্ন প্রকার অ্যামিনো অ্যাসিড, কিন্তু তুমি সেটা লক্ষ্যই করো নাই। তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে কিন্তু তুমি লক্ষ্য করে নাই, একটু ভালো করে খেয়াল করো। আর এর জায়গায় বিভিন্ন উপাদান বসায় দিছে, এক জায়গায় NH2, এক জায়গায় শুধু H, এক জায়গায় CH3 বসাইলে এক একটা কী হয়, অ্যামিনো অ্যাসিড হয়। সো তোমাকে এখানে সংকেতগুলো মুখস্থ রাখতে হবে। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের নাম মাস্ট মুখস্থ রাখতে হবে, কোনটা অত্যাবশ্যকীয় এবং বিশেষ করে কোনটা শিশুদের জন্য অত্যাবশ্যকীয়। অতিরিক্ত যে 2টা আছে সেই 2টা মুখস্থ রাখতে হবে। 8টা তো থাকেই, অতিরিক্ত 2টা থাকে শিশুদের জন্য, সেই 2টা সহ মুখস্থ রাখতে হবে। এবং অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য এটা হচ্ছে সবথেকে কম গুরুত্বপূর্ণ, এটাও তোমাকে মুখস্থ রাখতে হবে। আর অ্যামিনো অ্যাসিড সমূহের শ্রেণীবিন্যাস এটা হাজারি স্যারের বই থেকে পড়লে বেশি ভালো হবে। সো আমি পাশে ব্রেকেট হাজারি স্যার লিখে দিছি। অ্যামিনো অ্যাসিডের শ্রেণীবিভাগ সমূহ হাজারি স্যারের বই থেকেও পড়বা, একই সাথে তোমরা আবুল হাসান স্যারের বই থেকেও পড়বা, দুইটাই পড়বা। বাট হাজারি স্যারের বইটা বেশি স্পেসিফিক, ওইটাই বেশি সুন্দর করে দিচ্ছে। সো ওইটা থেকে প্রশ্নদের সম্ভাবনা সব থেকে বেশি। আশা করি অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিনের কোন কোন টপিকগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বুঝতে পারছো, সেই অনুযায়ী তোমরা এখান থেকে পড়বা। ওকে, আচ্ছা। তো আমরা একদম সর্বশেষ যে অংশটুকু রাখছি সেটা হচ্ছে এনজাইম এবং বিভিন্ন বিজ্ঞানী সম্পর্কিত কিছু তথ্য, যেটুকু তোমাদের সর্বশেষ অংশে পড়তে হবে। এবং এটার মধ্যে কোনো কিছু বাদ তোমাদের দেওয়ার মতো নাই, যতটুকু আমি দেখলাম আর কি। মোটামুটি যেগুলো আমি লিখছি সবগুলোই তোমাদের ভালো করে পড়ে রাখতে হবে, কেননা এইগুলো থেকে স্যার ম্যামরা প্রশ্ন করার সম্ভাবনা বেশি থাকে, কারণ এগুলো একটু আনকমন তথ্য। সো আমরা দেখে নিই যে এনজাইম এবং বিজ্ঞানী সম্পর্কিত কোন কোন তথ্যগুলো তোমাদেরকে পড়তে হবে। তো প্রথমে আমরা এনজাইম থেকে যদি দেখি, টোটাল এখানে 10টা তথ্য দেওয়া আছে, এর মধ্যে 6টাই কি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তথ্য।
এবং এগুলো একটু ভালো করে পড়তে হবে। তো আমরা দেখে নিই প্রথম 6টা কী কী আছে সবথেকে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে এনজাইম সমূহের বৈশিষ্ট্য। তোমরা দেখবা 1 থেকে 5 নং বৈশিষ্ট্য হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ওইগুলো পয়েন্ট টু পয়েন্ট তোমাকে ভালো করে পড়ে রাখতে হবে এবং 8 নং পয়েন্টটাও গুরুত্বপূর্ণ। তোমাদের আবুল হাসান স্যারের বই অনুযায়ী আমি এই পয়েন্টগুলো লিখছি, সো সেই অনুযায়ী তোমরা এখানে পড়বা। তারপর এনজাইমের ক্রিয়া কৌশল, এর মধ্যে থেকে একটা তুমি আবুল হাসান স্যারের বইয়ে পাইবা, যেটা হচ্ছে কি তালা চাবি মতবাদ। আরেকটা হচ্ছে আবেশিত উপযুক্ততা মতবাদ, যেটা আবুল হাসান স্যারের বইয়ে নাই, এটা আজিবুর স্যারের বই থেকে নেওয়া হয়েছে। আবেশিত উপযুক্ততা মতবাদ বিজ্ঞানী কোশল্যান্ডের। একই সাথে অ্যালিস্টোরিক সাইটের যে কাজ, কীভাবে এটা পরিবর্তন করে না করে বা কি পরিবর্তন করে, সেটা তোমাকে বুঝে রাখতে হবে আগে থেকে। তারপর দেখো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই সবগুলোর মধ্যে, সেটা হচ্ছে আইইউবি অনুসারে এনজাইমের প্রকারভেদ। আইইউবি অনুসারে যে 6 প্রকার এনজাইম আছে, সেই নামগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে এবং কোন এনজাইমের উদাহরণ সেটা তোমাকে মুখস্থ রাখতে হবে। 6 প্রকার এনজাইমের নাম এবং তাদের উদাহরণগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। তারপর বিভিন্ন এনজাইমের অপটিমাম পিএইচ, তোমাদের বইয়ের মধ্যে কিন্তু 5-6টা এনজাইমের অপটিমাম পিএইচ দেওয়া আছে, সেগুলোর অপটিমাম পিএইচগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। তারপর ব্যবহারিক জীবনে এনজাইমের প্রয়োগ, এই যে ফলের রস, পনির, চোখের ছানির অস্ত্রোপচার, মস্তিষ্কের জমাট রক্ত গলানো, এই সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ এবং স্যার ম্যামদের ফেভারিট। কারণ কি, দেখো চোখের ছানির অস্ত্রোপচার, এটা স্যার ম্যামরা ধরবেই, কারণ কি চোখের ছানির অস্ত্রোপচার এটা কি মেডিকেল রিলেটেড, তাই না, অপারেশন রিলেটেড। তারপর মস্তিষ্কের জমাট রক্ত গলানো, এটাও কি অপারেশন রিলেটেড, তুমি ডাক্তার হবা তাহলে অপারেশন রিলেটেড প্রশ্ন অবশ্যই স্যার ম্যামদের ফেভারিট হবে। তারপর জৈবিক কার্যক্রমে এনজাইমের ব্যবহার, এখানেও দেখো কফি, তারপর লাইপেজ, যে অগ্নিশয়ের রোগ নির্ণয়, এটাও কি স্যার ম্যামদের ফেভারিট হইতে পারে। তারপর রিপ্লেসমেন্ট থেরাপিও কি চিকিৎসাজনিত, সো স্যার ম্যামদের ফেভারিট হবে অবশ্যই। তারপর চোখের কন্ট্যাক্ট লেন্স, এর সাথে তোমার পারক্সাইড এবং কফির অংশটাও মুখস্থ রাখতে হবে, কারণ এই সবটুকুই কি স্যার ম্যামদের ফেভারিট অংশের মধ্যে থাকে। তো একটু ভালো করে এগুলো মুখস্থ রাখবা। তারপর আমরা চলে যাচ্ছি তার থেকে তুলনামূলক একটু কম গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো, সেগুলো হচ্ছে এনজাইমের নামকরণ। তুমি শুধু বোল্ড শব্দগুলো পড়বা, যে এনজাইমের নামকরণের মধ্যে এনজাইমের নামকরণকে কতভাবে ভাগ করছে এবং সেই অনুযায়ী কি কি প্রকারভেদ আছে, জাস্ট এইটুকুই, ভিতরের কোনো উদাহরণ পড়ার দরকার নেই। তারপর প্রস্থেটিক গ্রুপ কাকে বলে, প্রস্থেটিক গ্রুপ কি কি হইতে পারে সেটা পড়বা। কোএনজাইম কি কি হইতে পারে, কোএনজাইম কাকে বলে এবং কোএনজাইমের মধ্যে বিজারিত কোনগুলো, এ দ্বারা কোনটাকে বোঝায় এবং এটিপি দ্বারা কোনটাকে বোঝায় এবং এটিপি কিভাবে কোএনজাইমের মধ্যে পড়ে, এটুকু তোমার জেনে রাখলেই হয়ে যাবে। তারপর এনজাইমের ক্রিয়া বিক্রিয়ার হার, কোন আয়ন এনজাইমের ক্রিয়া বাড়ায় এবং কোন আয়ন এনজাইমের বিক্রিয়ার হারটা কমায়া দেয়, সেটা তোমাকে মুখস্থ রাখতে হবে। তোমাদের বইয়ের মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে, এগুলো পড়ে নেবে। এবং বিজ্ঞানী সম্পর্কিত 3টা তথ্য তোমাকে মাস্ট মুখস্থ রাখতে হবে। 3টা কী কী আছে, প্রোটিন এবং এনজাইম শব্দের প্রথম ব্যবহার, প্রোটিন শব্দটি সর্বপ্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করে, তারপর এনজাইম শব্দটি কোন বিজ্ঞানী সর্বপ্রথম ব্যবহার করে, এটা তোমাকে জানতে হবে। এনজাইমস আর প্রোটিন এই কথাটা সর্বপ্রথম কোন বিজ্ঞানী বলছে, এটা তোমার মুখস্থ রাখতে হবে। ইস্ট ইউরিয়াস এটা কোন বিজ্ঞানী আবিষ্কার করছে, এটা তোমাকে জানতে হবে। চোখের ছানির অস্ত্রোপচার কোন বিজ্ঞানী করছিল, কত সালে করছিল, ওই যে বিজ্ঞানী প্লাস সাল লেখা আছে, এই দুটাও কি তোমাকে এভাবে মুখস্থ রাখতে হবে। বিজ্ঞানী সম্পর্কিত এই সবগুলো কোন বিজ্ঞানী আবিষ্কার করছে বা কোন বিজ্ঞানী নামকরণ করছে, কত সালে করছে, এগুলো সহ এগুলো পড়ে নিবা। তাহলে এখানেই মূলত এনজাইম এবং বিজ্ঞানী সম্পর্কিত এই তথ্যগুলো ছিল। তো আশা করি তোমাদের এই পুরো অধ্যায় সম্পর্কে একটা গ্রস ধারণা হয়ে গেছে, যে তোমাকে কোনগুলো ভালোভাবে পড়তে হবে, কোনগুলো একটু তুলনামূলক কম পড়লেও চলবে এবং কোনগুলো আরেকটু কম পড়লেও চলবে, কিন্তু বাদ দেওয়া যাবে না। আশা করি সবাই বুঝতে পারছো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য, এবং নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো একটা অধ্যায় নিয়ে আবার তোমাদের সাথে জয়েন করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবে। আসসালামু আলাইকুম সবাইকে।